হ্যালো, শোনা যাচ্ছে? আজকে আমার ল্যাপটপটা মনে হয় একটু ডিস্টার্ব করতেছে, জাস্ট মোবাইল থেকে করলাম। আচ্ছা, তোমাদের এই ক্লাসের কি অবস্থা? ক্লাস কি আর এই সব শেষ হয়েছে? অন্যান্য সাবজেক্ট প্লেসমেন্ট? আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমারও মোটামুটি সিলেবাসে যতটুকু ছিল প্রায় আমি শেষ করে ফেলেছি। এখন তোমাদের বলছিলাম কারো কারো কোনো স্পেসিফিক কোনো টপিক, কোনো চ্যাপ্টার, কোনো কিছু আছে কিনা বা কোনো ওইগুলি নিয়ে আমরা একটু ডিসকাস করে আজকে অথবা যদি প্রয়োজন হয় আরেকটা ক্লাস নিবা, না কারণ আমার ক্লাস লাগবে না, আমার সিলেবাস মোটামুটি সব শেষ। হ্যাঁ, তোমাদের যতটুকু পড়ানো দরকার, এরপরে তোমাদের যখন সেশনাল পরীক্ষা হবে তখন জাস্ট আমি আগে সেশনাল পরীক্ষাটা নিয়ে নিব। এখন তো সেশনালটা শুধু আমারটা নিলে হবে না, ওইটা যখন তোমাদের ইনস্টিটিউট যখন এটা ইয়া করে তখন আমি হয়তো তোমাদের ম্যাডামের সাথে বা টিচারের সাথে কথা বলে সেশনাল পরীক্ষা নিব। কিন্তু এই পরীক্ষার আগে জাস্ট তোমাদের আজকের ক্লাসটা, আর যদি প্রয়োজন মনে করো তাহলে আরেকটা ক্লাস নিব। আর মানে আমার যতটুকু সিলেবাসে ছিল মোটামুটি আমি সবগুলি কভার করে ফেলছি। তো কারো কোনো কোশ্চেন আমি বলছিলাম তো কোশ্চেন কালেক্ট করে বা ইয়া করে এগুলি দেখার জন্য, হ্যাঁ, সেগুলি দেখা হয়েছে বা কোনো সমস্যা আছে কিনা বলো, সেই হিসাবে আমরা হয়তো আমি জাস্ট এজ এ হোল সবকিছু নিয়ে জাস্ট একটু রিভিশনের মতো ডিসকাস করব যাতে পরীক্ষা ওরিয়েন্টেড। কারো কোনো কোশ্চেন কোয়ারি বা কোনো কিছু ইয়া আছে কিনা বলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ওটা কি পড়ানো হয়েছে স্যার? এটা একটা টপিক। আচ্ছা, অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। আচ্ছা, এটা এটা একটু খুব অল্প পরিমাণ আলাপ করবো কারণ গতবার যেটা পড়াই নাই, তো আজকে এটা পড়াই দিব। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, গেল। আর স্যার আর কারো সোমাটাইজেশন একটা আছে। সোমাটাইজেশন যেটা, সেটা হলো এক সময় এই যে সোমাটিক সিমটম এন্ড রিলেটেড ডিসঅর্ডার, ওই 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 জিনিসগুলি সোমাটাইজেশন বা সোমাটোফর্ম ডিসঅর্ডার, এটা এখন নাম চেঞ্জ হয়ে যাওয়ায় ওইটা অলরেডি পড়ানো হয়ে গেছে। সোমাটিক সিমটম এন্ড রিলেটেড ডিসঅর্ডার যেগুলি পড়াইছি সেটা। হ্যাঁ, আগে সোমাটাইজেশন ছিল, এখন এই শব্দটা আর নাই, চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা গেল একটা, তাও এটা আলাপ করবা। আর কারো কোনো? স্যার একটা টপিক ছিল স্যার, রিল্যাক্সেশন থেরাপি। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্সেশন থেরাপি তিনটা। তাহলে সোমাটাইজেশন এটা আলাপ করি, অ্যাকিউট স্ট্রেস, পোস্ট ট্রমাটিক স্ট্রেস, রিল্যাক্সেশন থেরাপি। আর আচ্ছা ঠিক আছে, এরপরে আর একটা ক্লাস তাহলে নিতে পারি আজকে। এটা সবার একটা হোমওয়ার্ক থাকলো, যার যে সমস্যা, যে টপিক বা যেটা পরীক্ষা কোশ্চেন পরীক্ষা আসে বা জানা দরকার বা জানতে চাও, সেটা পরবর্তীতে, সেটা আগামী সপ্তাহ হইতে পারে বা পরের সপ্তাহ হইতে পারে। আর একটা ক্লাস তাহলে ঠিক আছে। স্যার স্লিপ ডিসঅর্ডার ছিল স্যার। স্লিপ ডিসঅর্ডার মোটামুটি সংক্ষেপে আজকে আলাপ করে দেওয়া যাবে, বা যদি সময় আর একটা ক্লাস আজকে, ওইগুলি তো বেশি সময় লাগবে না আমার, এগুলি শর্ট নোট টাইপের তো, এগুলি জাস্ট 5 মিনিট করে বললে। হ্যাঁ ঠিক আছে, স্লিপ ডিসঅর্ডার, রিল্যাক্সেশন, সোমাটাইজেশন, অ্যাকিউট পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। আচ্ছা, তাহলে এগুলি আমরা শুরু করি। আর এরপরেও যদি কোনো টপিক বাদ থাকে সেগুলি সবারগুলি কম্পাইল করে ক্যাপ্টেনের কাছে তোমরা জমা দিয়ে দিবা আমাকে, তখন ডেট দিয়ে যে এই টপিক গুলি বাকি আছে বা এইটা আমরা জানতে চাই, ওইটা নিয়ে আরেকটা ক্লাস, তাহলে সর্বোচ্চ আরেকটা ক্লাস নিব, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে আমরা স্ট্রেস ডিসঅর্ডার দিয়ে শুরু করি। অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার অনেকগুলি আছে। এক সময় অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের ভিতরে ছিল।
অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার এন্ড পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার দুইটা বেসিক্যালি একই জিনিস। নামটা দিয়ে কি বোঝা যায়? অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার নামটা দিয়ে কি বোঝা যায় বলো তো? এনিওয়ান? সাডেন কোনো ঘটনা ঘটছে যার কারণে সে মানে স্ট্রেস ফিল করতেছে। আচ্ছা, অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, স্ট্রেস তো মানসিক চাপ, স্ট্রেস তো ফার্স্ট ইয়ারের পড়া। কোন ধরনের মানসিক চাপ যদি থাকে, অ্যাকিউট মানে রিসেন্ট কোনো ঘটনা, তাহলে রিসেন্ট কোনো দুর্ঘটনা যেটা আনএক্সপেক্টেড। এখন এই যে আগুন লাগলো, লঞ্চের দুর্ঘটনা ঘটলো, সাভারে বিল্ডিং ভেঙে পড়লো, এগুলো কি এক্সপেক্টেড না আনএক্সপেক্টেড? আচ্ছা, তা আনএক্সপেক্টেড এইরকম যদি কোনো ইভেন্ট হয়, ইভেন্টের পরে যদি তার অস্থিরতা, ভয়, আতঙ্ক, দুশ্চিন্তা, ওই জায়গাটাকে অ্যাভয়েড করা, ওই জায়গাটা মনে হলে তার বুক ধরপড় করা, অ্যাংজাইটির যতগুলি লক্ষণ আছে, অ্যাংজাইটি লক্ষণগুলি কি আর রিপিট করার দরকার আছে? কারণ এগুলি তোমরাই বলছিলে, একদম সেই মাথা থেকে পা পর্যন্ত যেগুলি বলছিলাম প্রত্যেকটা লক্ষণ হতে পারে। তাহলে অ্যাংজাইটি ডিসঅর্ডারের সবগুলি লক্ষণ হবে, কিন্তু এটার একটা ইভেন্ট থাকা লাগবে। ইভেন্টটা কি? রিসেন্ট কোনো একটা আনএক্সপেক্টেড ঘটনা, যেই ঘটনার জন্য তার ওই জিনিসগুলি, সে ভিকটিমও হতে পারে, ভিউয়ারও হতে পারে, সে ওটা দেখতে পারে, অথবা ওই জায়গায় সে ছিল, অথবা তার পরিবারের কেউ, অথবা সে মিডিয়াতে দেখছে। এই রকম ঘটনা ঘটার যদি 30 দিনের ভিতরে তার হয়, 1 মাস, তাহলে এই যে লঞ্চে দুর্ঘটনা ঘটলে যে আগুন লাগলো, এটা কি 1 মাস হয়ে গেছে? না স্যার, এখনো তো 1 মাস হয় নাই স্যার। হয় নাই। তাইলে এখন যারা ওই জায়গায় ভিকটিম, যারা ফ্যামিলি মেম্বার বা যারা বেঁচে গেছে, অথবা যারা মিডিয়াতে দেখছে, অথবা যারা রেস্কিউয়ার ছিল, তাদের ভিতরে যদি ওই অ্যাংজাইটি লক্ষণগুলি, ভয়, আতঙ্ক, দুশ্চিন্তা, ঘুম হয় না, ওই মনে হয় যেন কিছু একটা দুর্ঘটনা চলে আসলো, তাহলে এইটা হয়ে যাবে কি? অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার। বুঝা গেছে? এতটুকু বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। আচ্ছা, তা অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারটা ওইরকম একটা আনএক্সপেক্টেড ঘটনার পরে যদি 30 দিনের ভিতরে শুরু হয়, ঘটনা ঘটার দিন থেকে আরম্ভ করে 1 মাসের ভিতরে শুরু হয়। এখন দেখা গেল 1 মাসের মধ্যে শুরু হয় নাই। রানা প্লাজার যে দুর্ঘটনা কয় বছর আগে হয়েছে? 8 বছর আগে, তাই না? সাভারে যে 13 সালে। এখন ওই 13 সালের কোন ঘটনার মনে করে, অথবা ওই জায়গায় যারা ছিল তাদের ভিতরে ভয়, আতঙ্ক, ওই জায়গাটা অ্যাভয়েড করা, ঘুমের দুঃস্বপ্ন দেখা, আতঙ্ক হওয়া, ওই রকম আতঙ্ক হওয়া যদি ওই রকম কোন লক্ষণ দেখা দেয়, অ্যাভয়েডেন্স, ইন্ট্রুশন এন্ড ফিয়ারফুলনেস, স্লিপ ডিস্টারবেন্স, এই জিনিসগুলো যদি থাকে, সেই অ্যাংজাইটি লক্ষণগুলো যদি থাকে, দুঃস্বপ্ন দেখে, তাহলে সেটা হবে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। অর্থাৎ 1 মাস পার হওয়ার পরে যদি ঘটনাটা শুরু হয়, অথবা অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার ছিল কিন্তু ওইটা এখনো কন্টিনিউ করতেছে, তাহলে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের শুরুটা কিভাবে হতে পারে? বুঝা যাচ্ছে? স্যার কোনো ইভেন্ট থেকে। ইভেন্টের কতদিন থেকে? 1 মাস পর থেকে। 1 মাস পরের থেকে যদি শুরু হয়, অথবা 1 মাসের আগের থেকে শুরু হয়ে কিন্তু এখনো চলমান আছে, সেটা হবে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এই পার্থক্য দুইটা বোঝা গেছে কিনা বলো? একটু ক্লিয়ার হইলেই তখন তোমরা বুঝতে পারবা। অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার আবার হলো একটু যে বলেন। কোনো, আচ্ছা, অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারটা হলো কোনো ইভেন্ট বা কোনো ঘটনা ঘটার 30 দিনের ভিতরে, 1 মাসের ভিতরে যদি তার ভয়, আতঙ্ক, দুঃস্বপ্ন দেখা, ওই জায়গাটাকে অ্যাভয়েড করা, ওইগুলি কথা বলতেছে না, আতঙ্ক থাকে, আর অ্যাংজাইটির অন্যান্য সব লক্ষণ দেখা দেয়, তাহলে সেটা হয়ে যাবে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার। এতটুকু বোঝা গেছে? জি স্যার। এখন অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার 1 মাসের ভিতরে হতে হবে এবং এটা ভালো হয়ে যেতে হবে। কিন্তু দেখা গেল একজনের শুরু হয়েছে, 1 মাস পার হয়ে গেছে,
তখন ডায়াগনোসিসটা কি হবে? পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। ভেরি গুড। তাহলে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের শুরুটা কিভাবে হইতে পারে? অ্যাকিউট স্ট্রেস দিয়ে হতে পারে অথবা পোস্ট ট্রমাটিক নতুন করে শুরু হতে পারে। এই দুইটা ভালো করে বুঝতে হবে। এটা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার হলো ঘটনা ঘটা 30 দিনের ভিতরে হতে হবে এবং সেটা ভালো হয়ে যাবে। সেটা হলো অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, সাথে অ্যাংজাইটি যে লক্ষণগুলি সেগুলি আমি আর বর্ণনা করব না, সেগুলি তোমরা সব জানো। আর পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হলো কোনো একটা দুর্ঘটনা ঘটার 30 দিন পরের থেকে তার লক্ষণগুলি শুরু হবে। সেটা নতুন করে শুরু হইতে পারে অথবা 30 দিন আগের থেকে শুরু হয়েছিল, এখন সেটা বড় হয়ে গেছে। মানে এই জিনিসটা এইভাবে মনে রাখো। তাহলে বোঝা গেছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার? আর এর ম্যানেজমেন্ট কি ওই একই বায়োলজিক্যাল? জি স্যার। হ্যাঁ, একজনের কথা বুঝেন, একজনে বলো। হ্যাঁ, সেই ম্যানেজমেন্টে বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল। বায়োলজিক্যাল এখানে আমরা যে অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যাংজাইটি দিতে পারি। সাইকোলজিক্যাল কাউন্সিলিং, সোশ্যাল রিহ্যাবিলিটেশন, তাই একই সেম প্রসিডিউর। তাহলে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার শেষ, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার শেষ। এরপর আসো সোমাটাইজেশন। সোমাটিক সিমটম এন্ড রিলেটেড ডিসঅর্ডারের ভিতরে আগে সোমাটাইজেশন ছিল, এখন এই নামটা চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে সোমাটিক সিমটম এন্ড রিলেটেড ডিসঅর্ডার, পেইন ডিসঅর্ডার, যেগুলি তোমাদের সোমাটিক সিমটম এন্ড রিলেটেড ডিসঅর্ডারে অলরেডি পড়ানো হয়ে গেছে। এখন আর সোমাটাইজেশন এই শব্দটা এখন আর ব্যবহৃত হচ্ছে না। এটা আগের বইতে ছিল, যেন আগের ক্লাসগুলিতে আমরা ওইভাবে নিতাম। অতএব এইটা টার্ম চেঞ্জ হয়ে গেছে। তো সোমাটাইজেশন আর এখন আমাদের আর দরকার নাই। তারপরে সোমাটাইজেশন হইলো তার ওই যে সোমাটিক সিমটম এন্ড রিলেটেড ডিসঅর্ডার, তার শরীরের বিভিন্ন জায়গায় সমস্যা, তার ব্যথা হবে, বুক ধড়ফড় করবে, অস্থির লাগবে, খাওয়ায় অরুচি থাকবে, তার জন্য সমস্যা হবে একদম, কিন্তু এইগুলির কোনো কারণ নাই। এটাকে বলা হয় সোমাটাইজেশন ডিসঅর্ডার। ঠিক আছে? হ্যাঁ, নয়েজ আসতেছে, যার তারটা একটু বন্ধ করে রাখো। সেলিনা, সেলিনা, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার এন্ড পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার জানলাম, সোমাটাইজেশন জানলাম। এরপর হলো স্লিপ ডিস্টারবেন্স, স্লিপ ডিসঅর্ডার। স্লিপের নরমাল যে স্লিপ প্যাটার্ন, এই স্লিপের দুইটা মেইন প্যাটার্ন কে বলতে পারো বলো তো? এনিওয়ান? নন র্যাম স্লিপ আর র্যাম স্লিপ। নন র্যাম মানে র্যাপিড আই মুভমেন্ট। তো যাই হোক, তোমাদের অত জটিল ভাবে যাওয়ার দরকার নাই। স্লিপ ডিসঅর্ডার বলতে কি বোঝো তোমরা, এটা আমাকে বলো। স্যার যে ডিসঅর্ডারে স্যার ঘুমে বিঘ্ন ঘটবে। স্লিপ ডিসঅর্ডার বলতে ঘুমের বিঘ্ন ঘটবে। ঘুম কম হবে না বেশি হবে? স্যার ঘুম কম হবে। আচ্ছা, ঘুম বেশি হতে পারে না? বেশিও হতে পারে। তাহলে সেটাও তো বলতে হবে। তার মানে স্লিপ ডিসঅর্ডারের ভিতরে ইনসমনিয়া, হাইপারসমনিয়া, ঘুম কম হওয়া, ঘুম বেশি হওয়া, এই দুইটা প্রথম মনে রাখতে হবে। আমরা সবসময় এটাকে ভুলে যাই। ম্যালনিউট্রিশনে যেমন ক্যাকেকটিকে হতে পারে ওভারওয়েট, সেটা তো ম্যালনিউট্রিশন, তার জি স্যার। নিউট্রিশনটা প্রপার নাই, অ্যাবনরমাল নিউট্রিশন। তাহলে স্লিপের কম যদি ঘুমায় কেউ, সেটাও যেমন ঘুমের সমস্যা, আর যদি ঘুম বেশি হয় সেটাও ঘুমের সমস্যা। তাহলে প্রথমে দুটা বেসিক ক্লাসিফিকেশন স্লিপ ডিসঅর্ডারের, ইনসমনিয়া, হাইপারসমনিয়া। এতটুকু বুঝতেছে কিনা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা আছে, সেটাকে বলা হয় প্যারাসমনিয়া। প্যারাসমনিয়া কি? ঘুমের ভিতরে অনেকে হাঁটে না, জি স্যার। ঘুমের ভিতরে কথা বলে, সেটাকে বলা হয় প্যারাসমনিয়া। তাহলে যদি বলা হয় স্লিপ ডিসঅর্ডারের বেসিক তিনটা হলো ইনসমনিয়া, হাইপারসমনিয়া, প্যারাসমনিয়া। এখন এক একটায় আসি আমরা। হাইপারসমনিয়া মানে তার ঘুম বেশি হবে, সে 24 ঘন্টার 24 ঘন্টাই ঘুমাবে। বুঝা গেছে? নয়েজ আসছে, কার একটু বন্ধ করে রাখো।
আচ্ছা, হাইপারসমনিয়া হলো ঘুমের পরিমাণ বেড়ে যাবে। সে ক্লাসে গেলেও ঘুমায়, অফিসে গেলেও ঘুমায়, বাসায় গেলেও ঘুমায়, শুইলেই ঘুমায়, তাহলে এইটাও একটা সমস্যা। তাহলে এটা হলো হাইপারসমনিয়া। এর পাশে ইনসমনিয়া। ইনসমনিয়া হলো ঘুমের যে আমাদের স্টেজ গুলি, ঘুম শুরু হওয়া, ঘুমটা শুরু হইতে যদি দেরি হতে পারে, সেটা একটা প্রবলেম হইতে পারে। তাহলে ইনিশিয়েশনটা ডিলে হইতে পারে। সে শুয়ে আছে রাত 10টা বাজে, কিন্তু ঘুম আর আসতেছে না। দেখছো রাত্র 4টা বাজে গেছে, ঘুম হয় না। তার মানে এই যে ঘুম শুইতে গেল আর ঘুম আসে না, তাহলে শুরু হওয়া এটা একটা সমস্যা হইতে পারে। অথবা সে শুইছে, ঘুমায় গেছে, কিন্তু ঘুমটা বারবার ভেঙে যাচ্ছে, তাহলে মেনটেনেন্স একটা সমস্যা। তাহলে ইনসমনিয়ার একটা হলো ইনিশিয়েশন একটা সমস্যা, একটা হলো স্লিপটা মেনটেনিং একটা সমস্যা, আরেকটা হলো সে ঠিক মতো ঘুমাইছে, কিন্তু ঘুমও ভালো হয়েছে, খুব তাড়াতাড়ি আবার ঘুম ভেঙে গেছে, আর্লি মর্নিং অ্যাওয়েনিং, খুব তাড়াতাড়ি খুব সকালে ঘুম ভেঙে যায়। তাহলে এইটা হলো একটা আরেকটা ইনসমনিয়া। তাহলে ইনসমনিয়া বিভিন্ন ভাবে হতে পারে। ঘুমের শুরু হইতে দেরি হতে পারে, ঘুম শেষ হওয়া মানে তাড়াতাড়ি ঘুম ভেঙে যেতে পারে, অথবা রাত্রে বারবার ঘুম ভেঙে যেতে পারে। এটা হলো ইনসমনিয়ার ডিফারেন্ট ফর্ম। প্যারাসমনিয়া হলো এই যে ঘুমের ভিতরে হাঁটা, কথা বলা, দাঁত কাটা, এগুলো হলো প্যারাসমনিয়া। তো যাদের ঘুমের সমস্যা বেশি, হাইপারসমনিয়া, এদের কি আমরা ঘুমের ওষুধ দিব? না স্যার। এরা তো ঘুম বেশি হয়, তাহলে এদের অন্যান্য জিনিস আমাদের ম্যানেজ করতে হবে। ইনসমনিয়ার ক্ষেত্রে আমরা স্লিপ হাইজিন বলে একটা কথা আছে। সেই স্লিপ হাইজিন, সন্ধ্যার পরে সে চা খাবে না, কফি খাবে না, তারপর রাত্রে খুব বেশি খাবার খাবে না, দেরি করে ঘুমাইতে যাবে না, প্রতিদিন একই সময় ঘুমাইতে যেতে হবে। ঘুম থেকে তারপরে ঘুমের বিছনা, এখানে বলা হয় বেড ইজ অনলি ফর স্লিপ। বিছনা শুধু ঘুমের জন্য ব্যবহার করা হবে। বিছনা বসে টিভি দেখা, গল্প করা, আড্ডা মারা, মোবাইল চালানো, ফেসবুক চালানো, এগুলি করা যাবে না। হ্যাঁ, এইগুলি স্লিপ হাইজিন। তারপরে নির্দিষ্ট সময় ঘুমাইতে যেতে হবে, দিনের বেলা ঘুমানো যাবে না, এইগুলিকে বলা হয় স্লিপ হাইজিন। এগুলি আমাদেরকে মেনটেন করতে হবে। তো স্লিপ হাইজিন মোটামুটি আমরা বললাম। তাহলে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, সোমাটাইজেশন বলা হলো, স্লিপ বলা হলো। এরপর যেটা রিল্যাক্সেশন, রিল্যাক্সেশনটা বলি, তারপরে বাকি যেটা থাকে নেক্সট, যদি কারো কোনো এরকম থাকে এটা রেডি করে রাখবা, আরেকটা ক্লাস নিব। রিল্যাক্সেশন এটা কি বায়োলজিক্যাল না সাইকোলজিক্যাল না সোশ্যাল, কোন ট্রিটমেন্ট আগে সেটা বলো। এনিওয়ান? স্যার তিনটাই। আচ্ছা, এটা হলো তিনটা। কিন্তু রিল্যাক্সেশন যেটা আমরা দেখাই, সেটা কোন প্রসিডিউর? এটা হলো সাইকোলজিক্যালি আমরা একটা প্রসিডিউর আমরা দেখায় দেই, তার বডিটাকে রিল্যাক্স করা। ওষুধ দিয়ে আমরা করতে পারি, তুমি ঠিক আছো এক সেন্সে, হ্যাঁ, কিন্তু আমরা যে সাইকোলজিক্যাল রিল্যাক্সেশন, সেই রিল্যাক্সেশনের অনেকগুলি পদ্ধতি আছে। এক নম্বরে যে পদ্ধতি, সেটা হলো ব্রিদিং এক্সারসাইজ। শব্দগুলি শুধু লিখে রাখো। ব্রিদিং এক্সারসাইজ, প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন, ফিজিক্যাল এক্সারসাইজ, তারপর যে মেডিটেশন যেটা বলো, ইয়োগা মেডিটেশন, সেগুলো ওয়ান টাইপ অফ রিল্যাক্সেশন। তাহলে রিল্যাক্সেশন থেরাপিতে কি কি প্রসিডিউর ব্যবহার করা হয়? স্যার ব্রিদিং এক্সারসাইজ, পিএমআই, ফিজিক্যাল এক্সারসাইজ, মেডিটেশন। ভেরি গুড। তো প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন এটা খুব ইফেক্টিভ, কিন্তু এটা আসলে থিওরি বলার কিছুই নাই। এটা হলো এক এক গ্রুপ অফ মাসেল প্রথমে টট করতে হয়, তারপর হঠাৎ করে ছেড়ে দিতে হয়। প্রথমে ডান হাত টট করলাম, ছেড়ে দিলাম, সাডেন ছেড়ে দিলাম। এরপরে বাম হাত টট করলাম, ছেড়ে দিলাম। এরকম পুরো বডির মাসেল গুলো, এটা তো তোমরা আমার চেয়ে আরো ভালো জানো। এক এক গ্রুপ অফ মাসেলকে প্রথমে টট করব, তারপরে সাডেন রিলিজ করব, একদম সমস্ত মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত। এটাকে বলা হয় প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন। এটা তোমরা অনেক ভালো জানো এবং এটা খুব একটা ভালো ইফেক্টিভ। ব্রিদিং এক্সারসাইজ হলো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। এটাও দেখায় দাও, আসলে থিওরিটিক্যাল বলার কিছু নেই, তারপর আমি বলতেছি। শ্বাস নেওয়ার সময় আমরা নিব নাক দিয়ে, এরকম ছাড়ার সময় ছাড়বো মুখ দিয়ে, এবং 2 সেকেন্ড ধরে রাখতে হবে। তাহলে 3 সেকেন্ডে শ্বাস নিব, 2 সেকেন্ড শ্বাসটা ধরে রাখবো, 3 সেকেন্ডে শ্বাসটা ছাড়বো, ছাড়ার সময় ছাড়বো মুখ দিয়ে, নেওয়ার সময় নিব নাক দিয়ে। এটা হলো ব্রিদিং এক্সারসাইজ। চোখ বন্ধ করেও করা যায়, খোলা রেখে করা যায়। জাস্ট আমি যদি দেখাই এরকম, সবাই একবার প্র্যাকটিস করো।
হালকা চোখ বন্ধ করে প্রথমে শ্বাস নাও নাক দিয়ে, তারপরে শ্বাসটা নেওয়ার সময় 3 সেকেন্ড, শ্বাসটা ধরে রাখবা 2 সেকেন্ড, মানে 1 2 3 বলো যতটুকু, এবং শ্বাসটা ছাড়বা মুখ দিয়ে। তাহলে এরকম করলে দেখবা অনেকটা রিল্যাক্স হয়ে যাবে, বডি ঘুম চলে আসবে। এটা হলো ব্রিদিং এক্সারসাইজ। তাহলে ব্রিদিং এক্সারসাইজ করলাম, পিএমআর প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন, ফিজিক্যাল এক্সারসাইজ, মেডিটেশন এন্ড ইয়োগা। এটা হলো রিল্যাক্সেশন, সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট বা সাইকোথেরাপি। অ্যাম্বুলেন্স কার? নুসরাত জাহান, নুসরাত জাহান, নুসরাত জাহান মাইক অন করতে অফ করতে হবে। সবাই অন। আচ্ছা, তাহলে বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা সংক্ষেপে যেটা শিখলাম খুব অল্প সময়ের ভিতরে, অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, স্লিপ ডিসঅর্ডার আর রিল্যাক্সেশন টেকনিক। আর এরপরে আর একটা ক্লাস নিব, ওই ক্লাসে যার যে প্রবলেম আছে আগে সবগুলি ক্যাপ্টেনকে পাঠাবা। হ্যাঁ, ক্যাপ্টেন আমাকে সেগুলি মেল করে দিলে আমি সেইগুলি টপিকগুলি নিয়ে আলাপ করব নেক্সট ক্লাসে। আর একটা ক্লাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওই সবাই তুমি তোমার ওই সবার কাছ থেকে পরীক্ষা রিলেটেড হোক, যেই টপিক বাদ গেলে যদি কোনোটা মনে হয় যে এটা পড়ানো দরকার, কারণ ওই পড়ানোর জন্য কিছু কিছু সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে, তারপরে যদি তোমাদের জানার আগ্রহ থাকে সেটা আমি পড়াই দেবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।